স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি লম্ব। দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। আর অন্তঃস্পর্শ করলে কি ব্যাসার্ধদ্বয়ের অন্তর্ফলের সমান হয়। অর্থাৎ দুইটা বৃত্ত যখন এরকমভাবে বহিঃস্পর্শ করবে তখন এই বৃত্তটার কেন্দ্র এবং এই বৃত্তটার কেন্দ্র, এই দুটার কেন্দ্র যোগফল কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে কি এই রেখাটাকে বোঝায় না? এই রেখাটাকে বোঝায় কি না? তাহলে এই রেখাটাকে যদি বোঝায় তাহলে এটা R1 হলে এটা কত R2 না? এখান থেকে এইটুকু মানে কি প্রথম বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এইটুকু মানে কি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কার সমান হবে? C1 C2 সমান সমান R1 প্লাস R2 হবে। আর যদি অন্তঃস্পর্শ করে তখন কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে? C1 C2 ইকুয়াল টু R1 মাইনাস R2 হয়ে যাবে। কনসেপ্টগুলোকে কাজে লাগাতে হবে। কথা বুঝছো কিনা? আমরা যদি পরের প্রশ্নে যাই, ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু ওই ত্রিভুজে কি হয়? পরিকেন্দ্র হয়। পরিকেন্দ্র যেটা করলাম, যে কোনো দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ডক রেখার ছেদবিন্দুটা কি হয়? পরিকেন্দ্র। ত্রিভুজের অন্তঃস্থ যে কোনো দুইটি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদবিন্দুকে বলা হয় কি? কোণের সমদ্বিখণ্ডককে বলা হয় অন্তঃকেন্দ্র। আর বহিস্থ কোণের সমদ্বিখণ্ডককে কি বলা হয়? বহিকেন্দ্র। কি বলা হয়? বহিকেন্দ্র। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে, এটাকে ইম্পর্টেন্ট হিসেবে নাও। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা কোথায় থাকবে? ত্রিভুজের ভেতরে থাকবে। যদি তুমি স্থূলকোণী ত্রিভুজে যাও সেক্ষেত্রে বাইরের দিকে থাকবে। পরিকেন্দ্রটা কোথায় থাকবে? বাইরের দিকে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অলওয়েজ পরিকেন্দ্রটা অতিভুজের উপর অবস্থান হবে। কার উপর? অতিভুজের উপর অবস্থান করবে। কথা ক্লিয়ার কিনা? এক নাম্বার কনসেপ্ট কি বলো? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা ত্রিভুজের ভেতরে থাকবে, অভ্যন্তরে। মানে এরকম যদি ত্রিভুজ হয় এটার ভেতরে থাকবে পরিকেন্দ্র। তুমি যদি একটা স্থূলকোণী ত্রিভুজ নাও তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে অলওয়েজ বাইরের দিকে থাকবে কি? পরিকেন্দ্র। কথা বুঝছো? আর যদি সমকোণী ত্রিভুজ নাও তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে কে থাকবে? সব সময় পরিকেন্দ্রটা অবস্থান করবে। কথা ক্লিয়ার? এখন আসো আমরা এমসিকিউ এর দিকে যাই। এই কনসেপ্টগুলোকে জেনে এমসিকিউ আসবা, তোমার এমসিকিউ কোনো বিষয়ই লাগবে না। কথা ক্লিয়ার? তাহলে প্রথমে যদি আমরা যাই, দুটি বিন্দু দেয়া থাকলে কয়টি বৃত্ত আঁকা যাবে? দুইটা বিন্দুগামী অসংখ্য বা অসীম, তাই না? দুইটা বিন্দুগামী কয়টা বৃত্ত আঁকা যাবে? অসীম। তারপরে যাও এ বি এর মান বের করো। এটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, প্রচুর পরিমাণে আসে বোর্ডে। এ বি এর মান দেখো, এই ও এটা কেন্দ্র, ও থেকে এটার এই চিহ্ন মানে কি? একটা লম্ব চিহ্ন। তাহলে ও থেকে কেন্দ্র থেকে যে কোনো ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটাকে কি সমদ্বিখণ্ডিত করে না? কি করে? সমদ্বিখণ্ডিত করে না? তাহলে এখন এইটা যদি 4 হয়, এটা দেয়া আছে 3, এটা মানে কি? অতিভুজ। এটা কত? এটা আছে লম্ব। তুমি কি ভূমির মান পিথাগোরাসের সাহায্যে বের করতে পারবে না? তাহলে ভূমি মানে কত এখানে বলো? ভূমি সমান কি হবে? √4 স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস কি লম্ব স্কয়ার না? সমান কি? √7। তাহলে এখন এটা যদি √7 হয়, এটাও √7, তার মানে এবি এর মান কত হবে? 2√7 হবে। কত হবে? 2√7। কথা ক্লিয়ার কিনা? বুঝছো কিনা সবাই? ক্লিয়ার? ওয়ান শট এমসিকিউ ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা প্রথমেই বৃত্তের যে মৌলিক বিষয়গুলো জানা দরকার সেই জিনিসগুলোকে একটু মেমোরাইজ করব, তারপরে আমরা একেবারে সুপার স্পিডে সব বৃত্তের সমস্যার সমাধান করে ফেলবো। ওকে? তাহলে প্রথমেই দেখো, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যায় বলো? দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যায়? অসংখ্য। তবে 3টি অসমরেখ মানে কি সমরেখ নয় এমন বিন্দু দিয়ে শুধু একটি বৃত্ত আঁকা যাবে। কথা বুঝছো কিনা? তাহলে দুইটা বিন্দুগামী কয়টা বৃত্ত আঁকা যাবে?
অসংখ্য, কথা বলছো? আর সমরেখাও নয়, মানে একই রেখায় না, এরকম তিনটা বিন্দুগামী কয়টা বৃত্ত আঁকা যাবে? একটা। আর সমরেখ হলে কোনো বৃত্তই আঁকা যাবে না। তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে কোনো বৃত্তই অঙ্কন করা যাবে না। কথা ক্লিয়ার কিনা? ফাহিম? বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা প্রচুর পরিমাণে কাজে লাগবে, প্রমাণেও লাগছে, এখানেও লাগবে। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। কথা ক্লিয়ার? আমি যদি যে কোনো সরল রেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না, কারণ একটা বৃত্তকে একটা সরল রেখা সর্বোচ্চ কি দুইটা বিন্দুতে ছেদ করে। আমাদের লেকচার 1-এ আমরা দেখেছিলাম, তাই না? এটা একটা, যতই সরাও তুমি, একটা সরল রেখা সর্বোচ্চ বৃত্তকে কি দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। কথা বলছো? তাহলে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। যখন দুইটা বিন্দুতে ছেদ করে তখন এই রেখাটার নাম কি হয়? ছেদক। আর যখন একটা বিন্দুতে ছেদ করে তখন এটার নাম কি হয়? স্পর্শক হয়ে যায়। মনে আছে? তারপরে যদি যাও, বৃত্তের সকল জ্যা সমান জ্যা কেন্দ্র থেকে কি হয়? সমান দূরে অবস্থান করে। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে কি সমান দূরে অবস্থান করে। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান। কার সমান? কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান হয়। তারপরে যদি যাও, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। একই চাপের উপর দণ্ডায়মান যত বৃত্তস্থ কোণ পাবা তারা সবাই কি হবে? সমান হবে। আর কেন্দ্রস্থ আর বৃত্তস্থের মধ্যে সম্পর্ক কি? বৃত্তস্থকে দ্বিগুণ করলে আমরা কেন্দ্রস্থ পাবো, আর কেন্দ্রস্থকে অর্ধেক করলে কি পাবো? আমরা বৃত্তস্থ কোণ পেয়ে যাব। মনে থাকবে? আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণ কত সমকোণ? এক সমকোণ। মনে আছে না? বৃত্তের অর্ধেকে চাপের পরিধির অর্ধেকের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটাকে আমরা অর্ধবৃত্তস্থ কোণ বলি। আর অর্ধবৃত্তস্থ কোণের মান সব সময় কি হয়? 90 ডিগ্রি হয়। কথা বলছো কি না? এখন আসো, প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে একটি চাপ খণ্ডিত করে। প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে কয়টি চাপ তৈরি করে? এই চাপ উপচাপ, অধিচাপ অথবা কি অর্ধবৃত্ত হতে পারে। তাহলে একটা পরিধির খণ্ডিত অংশকে আমরা কি বলেছিলাম? চাপ বলেছিলাম না? তাহলে অর্ধেকের থেকে কম দৈর্ঘ্য বিশিষ্ট চাপকে আমরা কি বলি? উপচাপ। অর্ধেকের থেকে বেশি দৈর্ঘ্য বিশিষ্ট চাপকে কি বলা হয়? অধিচাপ। আর অর্ধেকের সমান চাপকে কি বলা হয়? অর্ধবৃত্তস্থ চাপ। কথা বুঝছো কিনা? বা অর্ধবৃত্ত বলা হয় সংক্ষেপে। কথা ক্লিয়ার? এরপরে যাও, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কয় সমকোণ? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এখন এখান থেকে কিছু কমেন্ট তোমাকে টানতে হবে। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি হয়? আয়ত। কি হয়? বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত হবে। বৃত্তে অন্তর্লিখিত রম্বস কি হয়? একটা বর্গ। তুমি কখনোই রম্বস রাখতে পারবে না, সেটা বর্গ হয়ে যাবে। বৃত্তের ভেতরে যদি তুমি একটা সামান্তরিক আঁকতে চাও সেটা সব সময় কি হয়ে যাবে? আয়ত হয়ে যাবে। কি হয়ে যাবে? আয়ত। মনে থাকবে? এখন আমরা যদি যাই, এখান থেকে কিছু উপচাপ এবং অধিচাপের সম্পর্ক ছিল যেগুলো আমাদের মনে আছে। মনে আছে? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তারপরে উপচাপের উপর দণ্ডায়মান কোণটা কি হয়? সূক্ষ্মকোণ। কি কোণ? আর উপচাপে অন্তর্লিখিত কোণটা কি হয়? স্থূলকোণ। অধিচাপে উপর দণ্ডায়মান কোণটা কি হয়? স্থূলকোণ। আর অধিচাপে অন্তর্লিখিত কোণটা কি হয়? সূক্ষ্মকোণ। কথা মনে থাকবে? তাহলে আমরা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ তৈরি হয় তা বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। আমরা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজকে যে কোনো একটা কোণকে বর্ধিত করি, ধরো একটা এখানে কোণ আছে বা নাও, বৃত্তস্থ আমরা কি নিলাম? চতুর্ভুজ একটা এঁকে নিচ্ছি, দাঁড়াও, ছোট করে নিলাম।
তাহলে আমি যদি এখানে একটা বর্গ বা আয়ত যে কোনোটাই আঁকি, মনোযোগ দিবা, কথা বলো না, এটা কি একটা আয়ত না? এটা কেমন? বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ, তাই কি না? তাহলে আমি যদি এই বাহুটাকে বর্ধিত করি, তাহলে এই বহিস্থ কোণটা কার সমান হবে? বিপরীত অন্তস্থ কোণের সমান হবে। অর্থাৎ তোমার জানা আছে বৃত্তে অন্তর্লিখিত এই কোণ আর এই কোণের যোগফল কত? 180 না? তাহলে এটা আর এটার যোগফল কত? 180। তার মানে এটা যদি x হয়, এই কোণটা কত হবে? x। যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করো, তাহলে এই উৎপন্ন বহিস্থ কোণটা অলওয়েজ কার সমান হবে? এই কোণটার বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। এটার সাথে যে অন্তস্থ কোণটা আছে সেটা সমান না, এটার উল্টা পাশের অন্তস্থ কোণের সমান হবে। কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ, কথা বুঝছো কিনা? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজে লাগাতে হবে। তারপরে দেখো, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি কি আয়ত বলেছি, যেটা সমতলস্থ একটি বৃত্ত এবং একটি সরলরেখা যদি দুইটি ছেদবিন্দু থাকে, তবে রেখাটি বৃত্তটির একটি কি ছেদক হয়। কি হয়? ছেদক হয়। যদি একটি ও কেবল একটি সাধারণ বিন্দু থাকে, তখন সেটাকে কি বলা হয়? স্পর্শক। তাহলে বৃত্তের কেন্দ্র এবং স্পর্শ বিন্দুগামী রেখাটা কি হয়? সব সময় লম্ব হয়। কি হয়? সব সময় লম্ব হয়। এটা যে বিন্দুতে ছেদ করবে এই কোণটা 90 ডিগ্রি হবে।